সবাইকে এই চ্যানেলে স্বাগত। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে একজন গুরুত্বপূর্ণ গভর্নর জেনারেল ছিলেন হেস্টিংস, ফ্রান্সিস রডন হেস্টিংস। পুরো ভারত জুড়ে ব্রিটিশ প্যারামাউন্টশিপ পলিসি বা ইংরেজ সর্বপ্রধানত্ব নীতি এর প্রয়োগের জন্যই মূলত হেস্টিংস পরিচিত। গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে ভারতে তার সময়কাল 1813 থেকে 1823। এই 10 বছরে ভারতে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেগুলো নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে 1813 খ্রিস্টাব্দে ভারতে আসে চার্টার অ্যাক্ট বা সনদ আইন, এবং এই সনদ আইনের ভিত্তিতে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি সমাপ্ত হয়ে যায়। তার ফলে ভারতে ব্রিটেনের অন্যান্য বিভিন্ন কোম্পানিও চলে আসে এবং অন্যান্য দেশেরও বিভিন্ন কোম্পানি ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য আসে। এক্ষেত্রে ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা আশঙ্কা ছিল যে বিভিন্ন কোম্পানি যদি ভারতে এসে ব্যবসা বাণিজ্য শুরু করে, সেক্ষেত্রে ওই অন্যান্য বিভিন্ন কোম্পানি ভারতে এসে তাদের হয়তো ক্ষমতা বাড়িয়ে ফেলতে পারে। বিশেষ করে ফ্রান্সকে নিয়ে এরকম ভয় ছিল। এখন অন্যান্য বিভিন্ন কোম্পানি ভারতে এসে ব্যবসার পাশাপাশি যাতে মাথাচাড়া দিয়ে না ওঠে, সুপ্রিম হওয়ার টেন্ডেন্সি যাতে না দেখায়, তার জন্যই ওই ফ্রান্সিস হেস্টিংস তাকে বাংলার গভর্নর জেনারেল হিসাবে ভারতে পাঠানো হয়। এখন হেস্টিংস ভারতে এসেই তার মূল লক্ষ্য ছিল ভারতে ব্রিটিশ প্যারামাউন্টশিপ প্রতিষ্ঠা করা বা ইংরেজ সর্বপ্রধানত্ব প্রতিষ্ঠা করা, এবং তার জন্য তিনি বিভিন্ন রকম পদক্ষেপ নেন। প্রথমে যে কাজটি তিনি করেন সেটি হলো নন ইন্টারভেনশন পলিসি, এটাকে সমাপ্ত করে দেওয়া। এর আগে 1793 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল ছিলেন জন শোর। তিনি এনেছিলেন এই নন ইন্টারভেনশন পলিসি, অর্থাৎ দেশের ভিতর যত এরিয়া বা রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যের কোনো ইন্টারনাল ম্যাটারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হস্তক্ষেপ করবে না। এখন জন শোরের পর 1798 খ্রিস্টাব্দে ওয়েলেসলি যখন বাংলার গভর্নর জেনারেল হিসেবে আসে, তিনি ওই নন ইন্টারভেনশন পলিসিটাকে ফলো করতেন না, কিন্তু তিনি অফিসিয়ালি সেটাকে শেষ করেননি। ভারতের ভেতর কোম্পানির যত অফিসিয়ালসরা রয়েছেন তারা চাইলে সেই নন ইন্টারভেনশন পলিসিটা লাগু রাখতে পারেন। ওয়েলেসলি সেই পলিসিটাকে ফলো করতো না। এখন ওয়েলেসলির পরে বার্লো, মিন্টো এরা যারা এসেছিল তারাও কখনো কখনো এই পলিসিটাকে ফলো করতো, কখনো কখনো করতো না। কিন্তু এরপর হেস্টিংস যখন বাংলার গভর্নর জেনারেল হিসেবে আসে, তিনি অফিসিয়ালি ডিক্লেয়ার করেন যে এই নন ইন্টারভেনশন পলিসি আর লাগু করা যাবে না। ভারতের কোথাও কোনো ব্রিটিশ অফিসিয়ালস এই নন ইন্টারভেনশন পলিসি বা নিরপেক্ষ নীতিটাকে আর ফলো করতে পারবে না। হেস্টিংস এর বক্তব্য ছিল ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু সুপ্রিম পাওয়ার বা সুপ্রিম ক্ষমতা নিয়ে রয়েছে, সেক্ষেত্রে কোম্পানির অধিকার আছে যে ভারতের ভেতর যে কোনো রাজ্যের ইন্টারনাল ম্যাটারে হস্তক্ষেপ করতে পারে, সেগুলোকে দখল করার হুমকি দিতে পারে। হেস্টিংস এর এই পলিসিটাকেই বলা হয় প্যারামাউন্টশিপ পলিসি বা সর্বপ্রধানত্ব নীতি। আর এই একটা নীতির মাধ্যমেই ভারতে ব্রিটিশ ক্ষমতা সবার উপরে উঠে যায়। এখন হেস্টিংস এর সময় আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেগুলো এক এক করে বলি। 1817 খ্রিস্টাব্দে কলকাতাতে হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়। তবে হেস্টিংস এই হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেননি, রাজা রামমোহন রায় আর ডেভিড হেয়ার এই দুইজনের উদ্যোগে কলকাতাতে হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়। রাজা রামমোহন রায় মনে করতেন যে ভারতের মানুষজন যদি ইংরেজদের মতো না হয় তাহলে ইংরেজদের সাথে মোকাবিলা করা সম্ভব না। আর ইংরেজরা নিজেদের শ্রেষ্ঠ মনে করত, কারণ তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল এবং তাদের শিক্ষাটা পাশ্চাত্য শিক্ষা, অর্থাৎ ওয়েস্টার্ন এডুকেশন। এখন ভারতীয় লোকজন যাতে তাদের সাথে মোকাবেলা করার জন্য তাদের সমান পরিমাণ শিক্ষা নিতে পারে, সেই উদ্দেশ্যেই ডেভিড হেয়ারকে সাথে নিয়ে 1817 খ্রিস্টাব্দে কলকাতাতে হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন এবং এই কলেজে ইংরেজি মাধ্যমে ওয়েস্টার্ন এডুকেশন দেওয়ার জন্য প্রস্তাব দেন। সেই হিসাবে হিন্দু কলেজে ইংরেজি মাধ্যমে ওয়েস্টার্ন এডুকেশন দেওয়া হতো। পরবর্তীকালে 1854-55 খ্রিস্টাব্দে গিয়ে এই হিন্দু কলেজের নাম হয়ে যায় প্রেসিডেন্সি কলেজ অফ বেঙ্গল, এবং তারপর থেকে এই নামেই ছিল। 2010 সালে এই প্রেসিডেন্সি কলেজকে একটা ইউনিভার্সিটির তকমা দেওয়া হয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। পশ্চিমবঙ্গে যেমন কলকাতা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রয়েছে, সেই রকম প্রেসিডেন্সি কলেজটাকেই 2010 সালে একটা ইউনিভার্সিটি ঘোষণা করা হয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এবার পরের ঘটনায় আসি। 1799 খ্রিস্টাব্দে ওয়েলেসলি একটি আইন এনেছিলেন, সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট। এই আইনে একটা পয়েন্ট ছিল যে ভারতে যত নিউজ পেপার রয়েছে
তাদের যে পাবলিশার তারা খবর ছাপার আগে সেই খবর সংক্রান্ত সমস্ত তথ্য প্রি সেন্সরশিপের জন্য ভারতে ব্রিটিশ সরকারের সেক্রেটারির কাছে পাঠাতে হবে। 1818 খ্রিস্টাব্দে হেস্টিংস এই প্রি সেন্সরশিপের ব্যাপারটাকে অ্যাবলিশ করে দেন। হেস্টিংস বলেন যে কোন একজন পাবলিশার তার খবর পাবলিশ করার জন্য প্রি সেন্সরশিপ নেওয়ার আর প্রয়োজন নেই। তবে ওই সেন্সরশিপ আইনের দরুন যেমন বলা ছিল যে প্রত্যেকটা আর্টিকেলের নিচে প্রিন্টারের নাম, এডিটরের নাম আর পাবলিশারের নাম পাবলিশ করতে হবে, সেগুলোকে কন্টিনিউ রাখতে হবে। শুধুমাত্র প্রি সেন্সরশিপের যে ব্যাপারটা সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো, প্রি সেন্সরশিপ আর নেওয়া লাগবে না। এই ঘোষণাটা হয় 1818 খ্রিস্টাব্দে, অর্থাৎ এখানে প্রেসকে কিছুটা ফ্রিডম দিয়ে দেওয়া হয়। এরপর 1822 খ্রিস্টাব্দের একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল বেঙ্গল টেনেসি অ্যাক্ট। 1822 খ্রিস্টাব্দে হেস্টিংস একটি আইন পাশ করেন, বেঙ্গল টেনেসি অ্যাক্ট বা বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট। এই আইনে কি ছিল? এর আগে আমরা যদি দেখি 1793 খ্রিস্টাব্দে বাংলার এই এরিয়াতে লাগু হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত। তো এই চিরস্থায়ী বন্দোবস্তের দরুন জমির যে মালিকানা সেটি ছিল জমিদারদের হাতে, এবং ওই জমিদারদের বলা হয়েছিল যে আপনার আন্ডারে যতটা জমি আছে সেই জমিতে কিভাবে আরো বেশি ফসল হয় সেগুলি দেখার দায়িত্ব আপনার, অর্থাৎ ওই জমির বিকাশের কাজ করার দায়িত্ব ওই জমিদারের। কিন্তু সময় যেতে যেতে দেখা যায় যে জমিদাররা তার মালিকানা অধীনে যত জমি রয়েছে সেই সমস্ত জমির ইমপ্রুভমেন্টের ব্যাপারে কোনো খেয়াল করতো না। এখন কোম্পানির যে সমস্ত হায়ার অফিসিয়ালস তারা জানতেন যে জমিতে যদি বিকাশ না হয়, জমিতে যদি ইনভেস্টমেন্ট না করা হয়, সেক্ষেত্রে কিন্তু জমি থেকে খুব বেশি ফলন হবে না, আর জমিতে ফলন বেশি না হলে সেখান থেকে অর্থও বেশি আসবে না। এবার এই পরিকল্পনা করতে করতে 1820 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে দক্ষিণ ভারতের এই এরিয়াতে লাগু হয়ে যায় রেওয়াতওয়ারি ব্যবস্থা। এই রেওয়াতওয়ারি ব্যবস্থাতে কি হতো, এখানে যে সমস্ত জমিতে কৃষকরা রয়েছে, মানে কৃষকরা যে সমস্ত জমিতে চাষ করছে সেই জমির মালিকানা অধিকার ওই কৃষককেই দিয়ে দেওয়া হয়। এখন কৃষক যখন জানতো যে আমি এই জমির মালিক, সেই ক্ষেত্রে ওই কৃষক ওই জমিতে ইনভেস্ট করতো ওই জমিতে আরো বেশি ফসলের জন্য, সেই ব্যাপারটাই খেয়াল করা হয়। আর ওই ব্যাপারের উপরে ভিত্তি করে হেস্টিংস এই আইনটি নিয়ে আসেন, বেঙ্গল টেনেসি অ্যাক্ট। এই আইনে বলা হয় যে চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার এরিয়াতে যেমন রয়েছে সেটা থাকলো, কিন্তু এখন থেকে ওই জমির মালিকানা জমিদারের হাতে না থেকে কৃষকের হাতে থাকবে। কোন একজন কৃষক সে যে জমিতে চাষ করছে তিনি ওই জমির মালিকানা অধিকার পাবেন, ওই কৃষকই হবেন ওই জমির মালিক, এবং এটা বংশানুক্রমিক অর্থাৎ হেরিডিটারি। মানে কোন একজন কৃষক যে জমিতে চাষ করছে সেটা যখন তার জমি, তার ছেলে বা মেয়েও ওই জমির মালিক হবে। এই রকম কথা এই বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1822-এ বলা হয়। তো 1822 খ্রিস্টাব্দে এই বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট নিয়ে আসেন হেস্টিংস। এর পরের বছর 1823 খ্রিস্টাব্দে হেস্টিংস একটি কমিটি গঠন করেন, জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশনস। এই কমিটিটা মেইনলি তৈরি করা হয় শিক্ষার ফিল্ডটাকে আরো উন্নত করার জন্য। এর আগে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছিল যে ভারতে প্রত্যেক বছর 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে শিক্ষার বিকাশের জন্য। তবে সেটা তখন থেকে শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ ছিল, বাস্তব রূপ পেতে পেতে অনেকটা দেরি হয়ে যায়। প্রতি বছর 1 লক্ষ টাকা অনুদান তো দেওয়া হবে, কিন্তু ওই টাকাটা শিক্ষাতে কিভাবে খরচ করা হবে তা নিয়ে বিবাদ ছিল। কেউ বলতেন যে প্রাচ্য শিক্ষা অর্থাৎ ওরিয়েন্টাল স্টাডির জন্য খরচ হবে, আবার কেউ বলতেন যে আধুনিক শিক্ষা বা মডার্ন এডুকেশনটাকে আরো বেশি করে প্রমোট করা উচিত। তো যাই হোক, 10 বছর পরে গিয়ে হেস্টিংস একটি কমিটি তৈরি করেন, জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশনস। এই কমিটিতে তিনি 10 জন মেম্বারকে রাখেন, এবং এই 10 জন মেম্বারই ছিলেন ইউরোপিয়ান মেম্বার। তারা বলেন যে আমরা ওরিয়েন্টাল স্টাডিটাকেই প্রমোট করব, মানে ভারতে প্রাচ্য শিক্ষাটাকেই বেশি করে জোর দেওয়া হবে এবং তার বিকাশ করা হবে। এবং তারপর থেকেই ওই 1 লক্ষ টাকা অনুদান বা বাজেটের টাকাটাকে ভারতে এডুকেশনে ইনভেস্ট করা হতো। এই কমিটিটাকেই ভারতের প্রথম এডুকেশন ডিপার্টমেন্ট বলা যায়। এবং এই 1823 খ্রিস্টাব্দের পর থেকে এই কমিটিটা ওরিয়েন্টালিস্ট আর অ্যাংলিসিস্ট অর্থাৎ প্রাচ্য শিক্ষাবিদ এবং আধুনিক শিক্ষাবিদ এদের দুজনের একটা বিতর্ক বা ডিবেটের কেন্দ্র হয়ে ওঠে। এবার এই রডন হেস্টিংস এর সময়কাল কি বললাম, 1813 থেকে 1823।
এর ভেতরে আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেগুলো বাংলার এরিয়াতে নয়, ভারতের অন্যান্য এরিয়াতে। যেমন 1820 খ্রিস্টাব্দে ওই যে বললাম মাদ্রাসের এই এরিয়াতে লাগু হলো রায়তওয়ারি ব্যবস্থা। এই এরিয়া থেকে জমির কর তোলার জন্য লাগু হয় রায়তওয়ারি ব্যবস্থা। আর উত্তর ভারতের এই এরিয়াতে লাগু হয় মহলওয়ারি ব্যবস্থা। রায়তওয়ারি ব্যবস্থা, মহলওয়ারি ব্যবস্থা। রায়তওয়ারি ব্যবস্থা 1820 খ্রিস্টাব্দে, মহলওয়ারি ব্যবস্থা 1822 খ্রিস্টাব্দে। রায়তওয়ারি ব্যবস্থা লাগু করেন থমাস মুনরো আর মহলওয়ারি ব্যবস্থা লাগু করেন হল্ট ম্যাকেনজি। এই রায়তওয়ারি আর মহলওয়ারি ব্যবস্থা নিয়ে আমরা অলরেডি দুটো ভিডিও তৈরি করেছি, সেইগুলোকে দেখতে পারো। আর দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধের ঘটনা ঘটে এই হেস্টিংস এর সময়। 1814 থেকে 16 এই নেপাল এরিয়াতে ঘটে অ্যাংলো নেপালিস ওয়ার বা অঙ্গ নেপাল যুদ্ধ। আর এই যুদ্ধটার সমাপ্তি হয় সুগাউলি সন্ধি দিয়ে। 1814 থেকে 1816 অঙ্গ নেপাল যুদ্ধ, আর এই যুদ্ধের সমাপ্তি হয় সুগাউলির সন্ধি দিয়ে 1816 খ্রিস্টাব্দে। এরপর 1817 থেকে 1819 খ্রিস্টাব্দে এই 2 বছর ধরে চলে এই এরিয়াতে তৃতীয় অঙ্গ মারাঠা যুদ্ধ। আর এই যুদ্ধের শুরুটা হয় পিন্ডারির যুদ্ধ দিয়ে বা পিন্ডারি ওয়ার দিয়ে। পিন্ডারি ওয়ার চলে 1817 থেকে 18। এই পিন্ডারি যুদ্ধের কন্টিনিউয়েশনই হলো ওই তৃতীয় অঙ্গ মারাঠা যুদ্ধ। অঙ্গ মারাঠা যুদ্ধ নিয়েও ডিটেলসে আমরা ভিডিও তৈরি করেছি, সেটাকে দেখতে পারো। তো এইগুলোই হচ্ছে হেস্টিংস এর সময় ঘটা বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। এইগুলো আমি ওভারঅল একবার বলি। 1813 খ্রিস্টাব্দে হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হিসাবে অ্যাপয়েন্ট হন। অ্যাপয়েন্ট হয়েই তিনি ব্রিটিশ প্যারামাউন্সিটাকে এস্টাবলিশ করার জন্য উদ্যোগী হন। আর এর জন্য প্রথমেই তিনি নন ইন্টারভেনশন যে পলিসি সেটাকে অ্যাবলিশ করে দেন। তার সময় 1817 খ্রিস্টাব্দে কলকাতাতে হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়। কার উদ্যোগে? রাজা রামমোহন রায় আর ডেভিড হেয়ার, এই দুজনের উদ্যোগে কলকাতাতে 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়। সেটাই 1854 খ্রিস্টাব্দে গিয়ে প্রেসিডেন্সি কলেজ অফ বেঙ্গল এই নাম নিয়ে নেয়। 1818 খ্রিস্টাব্দে প্রি সেন্সরশিপ অফ প্রেস সেটাকে অ্যাবলিশ করে দেন। 1822 খ্রিস্টাব্দে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট পাস করেন। আর 1823 খ্রিস্টাব্দে একটা কমিটি গঠন করেন, জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশনস, ভারতে শিক্ষার আরো বিকাশ করার জন্য। এছাড়া 1820 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে লাগু হয় রায়তওয়ারি বন্দোবস্ত। এই এরিয়াতে লাগু হয় মহলওয়ারি বন্দোবস্ত। রায়তওয়ারি বন্দোবস্ত লাগু করেন থমাস মুনরো আর মহলওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেনজি। 1814 থেকে 1816 নেপালে হয় অ্যাংলো নেপালিস ওয়ার। এই যুদ্ধের সমাপ্তি ঘটে সুগাউলির সন্ধি দিয়ে 1816 খ্রিস্টাব্দে। 1817 থেকে 19 এই এরিয়াতে হয় তৃতীয় অঙ্গ মারাঠা যুদ্ধ। আর এর ভিতরেই 1817 থেকে 18 এই 1 বছর চলে পিন্ডারি ওয়ার। এখন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হিসেবে ছিল 1823 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর জন অ্যাডাম অ্যাক্টিং গভর্নর জেনারেল হিসেবে বাংলাতে বসেন। তিনি প্রায় 8 মাস মতো বাংলার গভর্নর জেনারেল ছিলেন। তার সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হলো লাইসেন্সিং রেগুলেশন অ্যাক্ট। এর আগে ভারতে নিউজ পেপারের সিস্টেম কেমন ছিল, যে কেউ চাইলেই তার নিজের মতন করে খবরের কাগজ পাবলিশ করতে পারে। আর এই ফ্রিডমটা থাকায় যে কেউ ব্রিটিশদের সম্পর্কে যা খুশি লিখতো। এই ব্যাপারটাকে কন্ট্রোল করার জন্যই জন অ্যাডাম এই লাইসেন্সিং রেগুলেশনসটা নিয়ে আসেন। জন অ্যাডাম দেখেছিলেন যে ফ্রান্সিস বিভিন্ন নিউজ পেপার বা দেশীয় বিভিন্ন নিউজ পেপার, বিশেষ করে রাজা রামমোহনের পাবলিশ করা মিরাতুল আকবর, এগুলি ব্রিটিশদের এগেইনস্টে বা ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন কথা লেখে। এবার এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই জন অ্যাডাম এই আইনটা নিয়ে আসেন। এই আইনে বলা হয় যে যে কোনো পাবলিশার সে যদি নিউজ ছাপাতে চায়, তার যদি প্রিন্টিং প্রেস চালু রাখতে হয়, তাহলে তাকে এই গভর্নর জেনারেলের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা কোনো পাবলিশার কোনো নিউজ তার প্রিন্টিং প্রেস রান করতে পারবে না বা কোনো কিছু ছাপাতে পারবে না। জন অ্যাডাম একদম স্ট্রিক্টলি বলেন যে ইট ইজ ইলিগাল টু স্টার্ট অর ইউজ অফ প্রেস উইদাউট লাইসেন্স। তো জন অ্যাডাম 1823 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল হন এবং ওই 1823 খ্রিস্টাব্দে এই লাইসেন্সিং রেগুলেশনসটা নিয়ে আসেন। এরপর বাংলার গভর্নর জেনারেল হন উইলিয়াম অ্যামহার্স্ট। অ্যামহার্স্ট 1823 থেকে 1828 এই 5 বছর ধরে বাংলার গভর্নর জেনারেল ছিলেন। তার সময়ের 2-3টে গুরুত্বপূর্ণ ঘটনা আছে, সেগুলো বলি। তার সময়ে 1824 খ্রিস্টাব্দে মায়ানমারের সাথে যুদ্ধ হয় অ্যাংলো বার্মিজ ওয়ার। 1824 থেকে 1826 এই 2 বছর ধরে চলে অঙ্গ বার্মা যুদ্ধ বা অ্যাংলো বার্মিজ ওয়ার। আর এই যুদ্ধটার সমাপ্তি ঘটে ট্রিটি অফ ইয়ান্ডাবু বা ইয়ান্ডাবুর সন্ধির মাধ্যমে। এই সন্ধিটা হয় 1826 খ্রিস্টাব্দে। আর এই অঙ্গ মারবা যুদ্ধের সময় ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতাতে
ব্যারাকপুরে সৈনিকরা বিদ্রোহ করে দেয়, সেটাকে বলা হয় ব্যারাকপুর সেপয় মিউটেনি 1824। 1824 খ্রিস্টাব্দে ব্যারাকপুরে যে সমস্ত সৈনিকরা ছিল তারা ছোটখাটো একটা বিদ্রোহ ঘোষণা করে। আর এই বিদ্রোহের কারণটা অনেকটা ঠিক আগে 1806 খ্রিস্টাব্দের ভেলোরে ঘটা সিপাহী বিদ্রোহের মতো। ব্যারাকপুরে যে সমস্ত ভারতীয় সৈনিকরা ছিল, ইংরেজরা ওই সমস্ত সৈনিকদের সংস্কৃতির অবমাননা করত। ব্রিটিশরা ওই সমস্ত সৈনিকদের যদি কোথাও যুদ্ধে পাঠাতেন, সেখানে যুদ্ধে ব্যবহার হওয়া জিনিসপত্রে ঠিকঠাক করে সাপ্লাই দিতেন না। এছাড়া দেশীয় সৈনিকদের খাবারও তেমন দিতেন না। এইরকম বিভিন্ন কারণে 1824 খ্রিস্টাব্দে ব্যারাকপুরে যে সমস্ত সিপাহী ছিল তারা একটা বিদ্রোহ ঘোষণা করে দেয়। তবে 1-2 দিনের ভেতরেই এই বিদ্রোহটাকে থামিয়ে দেওয়া হয়। এই বিদ্রোহটা ঘটে 1824 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর। আর এই অ্যামহার্স্টের সময় কলকাতাতে সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা হয়। 1824 খ্রিস্টাব্দে কলকাতাতে সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা হয়। তো অ্যামহার্স্ট সম্পর্কে এইটুকুই। অ্যামহার্স্টের পরে বাংলার গভর্নর জেনারেল হয় বেলে, উইলিয়াম বেলে। তবে তার সময় তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু ঘটেনি। তিনি 4-5 মাসের জন্য বাংলার গভর্নর ছিলেন। 1828 খ্রিস্টাব্দে জয়েন করেন। ওই 1828 খ্রিস্টাব্দে তিনি রিটায়ারমেন্ট নিয়ে চলে যান। তারপরে বাংলার গভর্নর জেনারেল হন উইলিয়াম বেন্টিং। বাংলার গভর্নর জেনারেল হিসাবে উইলিয়াম বেন্টিং এর সময়কাল 1828 থেকে 1835। তো বেন্টিং সম্পর্কে আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব। হেস্টিংস, অ্যাডাম আর অ্যামহার্স্ট এই 3 জন গভর্নর জেনারেল সম্পর্কে ওভারঅল বিষয় আশা করি বোঝা গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিওগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে সেগুলো আমাদেরকে জানাতে পারো। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে গিয়ে। আর চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।